বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা আসলে এক ধরনের একটা অসম্ভব কাজ সম্ভব করা হবে। আমি নিজে সারা জীবনই লড়াই করেছি দূষণমুক্ত নদীর জন্য। আমি এখানে এসে এখন কাজ করছি যে ঢাকা শহরের নদীগুলোকে দূষণমুক্ত করার একটা পরিকল্পনা নেওয়া যায় কিনা। এই পরিকল্পনার প্রসেসে দেখেন, আমি আগেও যখন পরিবেশ কর্মী ছিলাম তখনও বলেছি, এখনও বলছি, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা আসলে এক ধরনের একটা অসম্ভব কাজ সম্ভব করা হবে। কারণ বুড়িগঙ্গার পানিতে অক্সিজেন তো নেই, ওটা জিরো বলে না, মাইনাস কত ওটা এখন বিবেচনার বিষয়। সেখানে ক্রোমিয়াম আছে, অ্যান্টিবায়োটিক আছে, ওটার নিচে 2 থেকে 3 মিটার পলিথিন আছে, সিওয়েজ ওয়েস্ট আছে, মিউনিসিপ্যাল ওয়েস্ট আছে। এখন আমরা এডিবির সাথে একটা কথাবার্তা চালাচ্ছি এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথেও কথাবার্তা চালাচ্ছি যে আমরা অন্তত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ এবং বালু, এই 4টা নদী পরিষ্কার করার একটা কর্মপরিকল্পনা করতে পারি কিনা, যে কোন বছরে কি হবে। এখন তাদের কাছে যে উদাহরণগুলো আছে, ইন্দোনেশিয়া, চায়না এবং নেপাল, এটা তারা 16 তারিখে আমাদের কাছে প্রেজেন্ট করবে এবং তার বেসিসে আমরা কর্মপরিকল্পনা তৈরি করার কাজটা শুরু করে দিয়েছি। এটা বাস্তবায়নের কাজটা আশা করি রিসোর্স পাওয়ার সাপেক্ষে আমরা শুরু করতে পারবো। এখন যদি আজকের বিষয়ে, এবং এটা দেখেন আপনারা একটু দেখবেন টেমস নদী, একটু দেখবেন সাউথ কোরিয়ার নদীটা, একটু দেখবেন নেপালের ভগবতী নদীটা, যে কতটা সময় লেগেছে। ওই সময়টা নদী পরিষ্কারও দিতে হবে, সমাজ পরিষ্কারও দিতে হবে, নদী পরিষ্কার দিতে হবে এবং প্রসেসটা কন্টিনিউ করতে হবে। এটা একটা বড় বিষয়। আমরা 2002 সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করলাম। 2004 থেকে 6-এ কিন্তু বাংলাদেশ এই 2 বছরের ক্রমাগত কাজের ফলে পলিথিন শপিং ব্যাগ কিন্তু গ্রামগঞ্জ থেকে উঠে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু পরবর্তী সরকার এসে এই আইনি নিষেধাজ্ঞাটা বাস্তবায়নে কোনো রকমেরই কাজ করেনি। ওইটা হলে বিএনপির আইন আমি কেন বাস্তবায়ন করব, খুব সম্ভবত সেই মানসিকতা। আজকে এখন এটা মানুষের এমন অভ্যাসে পরিণত হয়েছে যে আমাদেরকে ক্রমাগত কাজটা করতে হচ্ছে।